রাজধানীতে সংযোগ সড়কগুলো অবৈধ দখল হয়, বাড়ছে যানজট। সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, নজরদারির আশ্বাস কর্তৃপক্ষের। এবারেও বেঁধে দেওয়ার সময়ে ট্যানারি স্থানান্তর সম্ভব হচ্ছে না, জানালেন কারখানা মালিকরা। যৌক্তিক কারণ না থাকলে প্লট বাতিলের হুঁশিয়ারি। উত্তরায় গ্যাস বিস্ফোরণে 2 ছেলের পর মারা গেলেন বাবা। মায়ের অবস্থাও আশঙ্কাজনক। সঠিকভাবে চুলা বন্ধ না করায় দুর্ঘটনা, জানিয়েছে তিতাস। মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন 95% মানুষ। বেশি লাভ করলেও গ্রাহকদের অভিযোগের ব্যাপারে উদাসীন অপারেটররা। এবং এশিয়া কাপে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে দুদলেরই দুশ্চিন্তা ব্যাটিং। সময় সংবাদের সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ। প্রায় 2.25 লাখ ব্যক্তিগত গাড়ির ভারে নুজ্জ এখন ব্যস্ত নগরী ঢাকা। তাই যানজট যেন প্রতিদিনের সঙ্গী। এ সমস্যার সমাধানে সবসময় মূল সড়কগুলোকে গুরুত্ব দেওয়া হলেও সংযোগ সড়ক বা গলিগুলো থেকে যাচ্ছে একেবারেই অভিভাবকহীন। আর বিশেষজ্ঞরা বলছেন, যানজট সমস্যার কার্যকর সমাধানে মূল সড়কের সঙ্গে নজর দিতে হবে সংযোগ সড়কগুলোর দিকেও। তবে শুধু আশ্বাস দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত জানাচ্ছেন শাফিন জাহিদ। এটি জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তার চিত্র। রাজনৈতিক কর্মসূচি চলায় একপাশে পুরোপুরি যান চলাচল বন্ধ, তাই বাধ্য হয়েই ব্যবহার করতে হচ্ছে সচিবালয়ের পাশ দিয়ে যাওয়া সংযোগ সড়কটি। এ রাস্তার দুপাশে গাড়ি পার্কিং করে রাখায় এখানকার অবস্থা মূল সড়কের চেয়েও করুণ। আমরা আমাদের স্কুল কলেজে যাওয়ার সময় হচ্ছে এক জায়গায় যাওয়ার জন্য যেখানে 10 মিনিট লাগে, ওইখানে আপনার প্রায় 1 ঘন্টা লেগে যাচ্ছে। রাস্তাঘাটে যেখানে সেখানে যে কার পার্কিং হয় বিভিন্ন হসপিটালের সামনে বা শপিং মলের সামনে, এটার কারণে যানজট বৃদ্ধি পাচ্ছে। শুধু সংযোগ সড়কগুলোই নয়, অনেকে ভবনের বাইরে পার্কিং এর জায়গা না থাকায় গাড়ি রাখার জন্য দখল করে নেন ফুটপাত। তাদের দাবি, ফুটপাত নাকি তাদেরই জায়গা। ফুটপাত আপনাদের জায়গা? সিটি কর্পোরেশন বলছে এসব সংযোগ সড়কের যানজট দূর করতে খুব শীঘ্রই চালানো হবে প্রচারণা। এরপরেও কাজ না হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এই সমস্ত রাস্তায় যাতে পার্কিং না হয় সেজন্য আমরা মেট্রোপলিটন পুলিশও একটা যৌথ উদ্যোগের কথা ভেবেছি, এবং সাথে সাথে যদি সেই প্রচারণায় কাজ না আসে তখন আইনি যে প্রক্রিয়া আছে সেটা অবশ্যই প্রয়োগ করার সুযোগ থাকবে। 360 বর্গ কিলোমিটারের নগরী রাজধানী ঢাকায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা প্রায় 2.5 লাখ। তাই বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বুকে নতুন করে কোনো পদক্ষেপ নিয়ে এ সমস্যার সমাধান খুব কঠিন। এজন্য উচিত ব্যক্তিগত গাড়ির ব্যবহারকে নিরুৎসাহিত করা। হান্ড্রেডস অফ কোম্পানিগুলোকে কয়েকটা কোম্পানিতে এসে বাস রেশনালাইজ করা, বিআরটিকে ইম্পর্টেন্স দেওয়া, যে আমরা কিভাবে মেনটেনেন্স করব এই ফিডার রুটগুলোকে। তারা বলছেন, ঢাকার আশেপাশে নতুন করে যেসব আবাসন প্রকল্প হচ্ছে সেসব জায়গায় যেন এসব ভুল না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে সরকারকে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অনেক মেগাসিটির তুলনায় রাজধানী ঢাকাতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা 10 ভাগেরও কম। তারপরেও এই নগরীর প্রধান সমস্যা যানজট। এর কারণ হিসেবে তারা বলছেন, নগরীর অন্যান্য প্রধান সড়কগুলোতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো যেভাবে বাড়তি নজরদারি রাখেন, ঠিক সেভাবে এসব সংযোগ সড়কগুলোতে নজরদারি রাখেন না। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। এবারেও সম্ভব হচ্ছে না সরকারের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তর। একথা জানিয়ে কারখানা মালিকরা বলছেন, নিজেদের স্বার্থেই খুব শিগগিরই হাজারীবাগ থেকে সাভার যেতে জোর প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে প্রকল্প পরিচালক বলছেন, সময়সীমা অমান্য করার যৌক্তিক কোনো কারণ না থাকলে বাতিল করা হতে পারে প্লটের বরাদ্দ। বিস্তারিত দেখুন কামরুল হাসান সবুজের প্রতিবেদনে। ট্যানারি স্থানান্তরে কয়েক দফার সময়সীমা বেঁধে দেওয়ার পর বর্তমানে চলছে চিঠি চালাচালি। 155টি শিল্প ইউনিটের মধ্যে 142টিতে পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশ। এরপর হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীতে বেড়েছে কারখানাগুলোর অবকাঠামো নির্মাণে কাজের গতি। শিগগিরই কয়েকটি কারখানা সেখানে চামড়া প্রক্রিয়াজাতকরণের কাজ শুরু করবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। অলরেডি কিছু বায়ার আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কমপ্লায়েন্সের অভাবে। সুতরাং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাট আমাদের নির্ধারিত সময়টা আসলে আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না। এটুকু মনে হয় 31 মার্চের মধ্যে 10 থেকে 12টা ট্যানারি হয়তো কাজটা শুরু করতে পারে। কিছু গেলে কিছু না গেলে এটা কিন্তু হবে না, তাহলে ট্যানারি চলবে না কোনোখানে, তাহলে ওই ট্যানারিওয়ালারা মার খেয়ে যাবে। আর 5 দফা সময় বাড়ানোর পর এই প্রকল্পের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপির 4টি মডিউলের মধ্যে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে 2টি।
সময় মতো এসব মডিউলে বর্জ্য ফেলা না হলে ক্ষতিগ্রস্ত হবে পুরো সিটিপি ব্যবস্থাপনা, এমন আশঙ্কা পরিবেশবিদদের। যত দ্রুত সম্ভব ইন্ডাস্ট্রিগুলো চালু হয় এবং ইন্ডাস্ট্রিয়াল পলিউশনটা যদি সিটিপিতে আসে তখন এই কিন্তু ট্রিটমেন্ট প্ল্যান্টটা চালু রাখা সম্ভব হবে, আদারওয়াইজ কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এদিকে কারখানা স্থানান্তরে গাফিলতির কারণ খতিয়ে দেখার পাশাপাশি এই শিল্পকে রক্ষা করেই আগামীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন প্রকল্প পরিচালক। অফিসিয়ালি ডেডলাইন দেওয়া দিয়েছি 28 ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে আসতে হবে। আসলে হয়তো তারা প্রসেসকে হয়তো তারা দরখাস্ত করলে তখন হায়ার অফিস আমাদের মন্ত্রণালয় বা আমাদের বিসিক অফিস তখন সেটা নিয়ে চিন্তা ভাবনা করে সময় দিবে কি দিবে না। সরকারের তাগাদা আর ব্যবসায়ীদের কর্মতৎপরতায় হয়তো অল্প কয়েক মাসের মধ্যেই চালু হবে সাভারের এই চামড়া শিল্পনগরী। পরিকল্পিত এই শিল্পাঞ্চলের ক্ষেত্রে পানি দূষণকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে ততটা গুরুত্ব দেওয়া হয়নি বায়ু দূষণ সহ জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়কে। তবে পরিকল্পিত শিল্পায়নের ক্ষেত্রে এসব বিষয়কেও আরও গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাভারের হেমায়েতপুর চামড়া শিল্পনগরী থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। আপনারা দেখছেন সময় সংবাদ। উত্তরায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ 2 ছেলের পর মারা গেলেন বাবা মার্কিন দূতাবাস কর্মকর্তা শাহনওয়াজ। মায়ের অবস্থাও আশঙ্কাজনক, আর চিকিৎসক জানিয়েছেন যতই সময় যাচ্ছে ক্ষীণ হয়ে আসছে তার বেঁচে থাকার সম্ভাবনা। মেজো ছেলে জারিফ এখনো জানে না খুব কাছের এই মানুষগুলোকে ছাড়াই তার বাকি জীবনের পথ চলতে হবে। চিকিৎসকদের শত চেষ্টা ব্যর্থ করে বিদায় নিলেন মার্কিন দূতাবাস কর্মকর্তা শাহনেওয়াজও। বড় ও ছোট সন্তানের মৃত্যুর একদিন পর শনিবার সন্ধ্যায় মারা যান তিনি। মৃত্যুর আগাম বার্তা যেন জানা হয়ে গিয়েছিল তার। এদিকে পরিবারের সবার প্রিয় এই দম্পতিকে দেখতে সকাল থেকে ঢাকা মেডিকেলে ভিড় করেন স্বজনরা। তারা জানান মাত্র 1 সপ্তাহ আগে বাসা বদলের এই পরিণতি মেনে নিতে পারছেন না। সে কোথায় মারা গেলে কোথায় দাফন করাবে সেটা গতকালই আমি, আমার বড় ভাই ছিল, তাদের সামনে বলা হয়েছে। আমার ভাবিকে কোথায় দাফন করাবে, তার 2 ছেলেকে যদি মারা যায় কোথায় দাফন করাবে। আমাদের মানসিক অবস্থা খুবই খারাপ, আমাদের সব আত্মীয় স্বজন এখানে আছে। ডাক্তাররা যেটা বললো যে আসলে এখন আর কোনো আশা নাই, মানে তারা একদম 0% বলে দিছে যে এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। হার্টবিট পাওয়া যাচ্ছে না কখনো, বা শরীর ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি নাই বলা যায়। শ্বাসনালী পুড়ে যাওয়ায় শাহনওয়াজের স্ত্রী সুমাইয়ারও বেঁচে থাকার আশা ক্ষীণ বলে জানান ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার শ্যামলতোলা সেন। বডিতে ফ্লুইড নাই, শ্বাস নিতে পারছে না, শ্বাস অক্সিজেনের মধ্যে শ্বাস, ব্যথার ঔষধ, এই ধরনের চিকিৎসা করা হচ্ছে। বার্নটা এমন একটা বার্ন যেটা তো একটা বদ্ধ ঘরে হয়েছে, শ্বাসনালী পুড়ে গেছে, কোনো জায়গায় ওনারা যেতে পারেনি। শ্বাসনালী পুরাতে ইনহেলেশন বার্ন এবং খুবই ক্রিটিক্যাল। একমাত্র আমরা আমাদের চেষ্টা করব, বাকিটা উপরওয়ালা জানেন কি হবে। এদিকে ঢাকা মেডিকেলে গিয়ে দূতাবাস কর্মকর্তা শাহনওয়াজের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত। Shahnawaz, his wife Shumaya and their children are part of the US. আজ খুবই কষ্টের দিন। শাহনেওয়াজ ও তার পরিবার আমাদের পরিবারের সদস্য। সে মানুষের অন্যান্য পরিবারকে সাহায্য সহযোগিতা করতেন, কিন্তু তার পরিবারই আজ ক্ষতিগ্রস্ত। এই ঘটনায় 6% দগ্ধ মেজো ছেলে জারিফ আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। ব্যক্তি পর্যায়ে সচেতনতার অভাব এবং কর্তৃপক্ষের গাফিলতির কারণে গ্যাসের চুলার আগুনে প্রায় ঘটছে দুর্ঘটনা। তিতাস কর্তৃপক্ষের দাবি, গ্যাস লাইনের ত্রুটি এবং চুলা বন্ধ না করার কারণে শুক্রবার উত্তরার একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। আর বিশেষজ্ঞরা বলছেন কেবল গ্রাহকদের সচেতন থাকার দোহাই দিয়ে নিজেদের দায় এড়াতে পারে না কর্তৃপক্ষ। জীবনের জন্য যে খাদ্য তা তৈরিতে রাজধানীবাসীর অতি প্রয়োজনীয় উপকরণ গ্যাস, কিন্তু জীবন ধারণের এই উপাদানটিও মাঝে মাঝে হয়ে উঠছে জীবন নাশের কারণ। শুক্রবার উত্তরায় এমন আগুনেই পুড়ে গেছে গোটা একটি সংসার। এ ধরনের দুর্ঘটনা রোধে গ্রাহক পর্যায়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। চুলা জ্বালানোর আগে জানালাটা অবশ্যই খুলতে হবে, 5 মিনিট পরে চুলাটা জ্বালাতে হবে। রান্না করার পর অবশ্যই চুলা বন্ধ করা উচিত। ওই সেই একই কথা যে আমাদের গ্যাসের অপচয় হয়, সেটা রোধ হয়, প্লাস যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারি। চেক না করলে এই যে যেই সমস্যাগুলো হয় 2 দিন পর পর 3 দিন পর পর যে ঘটনাগুলো ঘটে, এটার জন্য আসলে খুব মর্মান্তিক। উত্তরার ঘটনায় তিতাস কর্তৃপক্ষের দাবি, চুলা সঠিকভাবে বন্ধ না থাকায় এবং বাসার ভেতরের লাইনে ত্রুটি থাকায় এমনটি ঘটেছে। গতকালকের ঘটনায় বেশিরভাগ মত যেটা আমরা পেয়েছি সেটা হলো যে চুলাটাই সঠিকভাবে বন্ধ করা ছিল না। অবৈধ গ্যাসের সংযোগ, রাস্তা খননকালে আমাদের লাইন ক্ষতিগ্রস্ত করা, এই ক্ষতিগ্রস্ত লাইন থেকেও নির্গত গ্যাস অনেক সময় সিউরেজ লাইন হয়ে মানুষের বাসা বাড়িতে প্রবেশ করে এবং এই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
সেসব ছাড়াও রাজধানীতে মাঝে মাঝেই দেখা যায় এমন মৃত্যু ফাঁদ। গ্যাস লাইনের ত্রুটি, দীর্ঘদিনের পুরনো লাইন কিংবা নজরদারির অভাবেও ঘটতে পারে দুর্ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে শুধু গ্রাহকদের সতর্ক থাকার দোহাই দিয়ে দায় এড়াতে পারে না কর্তৃপক্ষ। প্রতিকারের জন্য আমরা কোনো ব্যবস্থা করেছি আনুষ্ঠানিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে সেরকম কোনো দৃষ্টান্ত এখন দেখা যাচ্ছে না। কথা আসলেই আসে যে মানুষের যিনি গ্রাহকের সচেতনতা বাড়ানো হবে, এটা দায়িত্ব এড়ানোর কথা। এটা যদি খোলাই থাকে তাহলেও যাতে মানুষ অ্যাক্সিডেন্টে না পড়ে সেই চিন্তা আমাদের করতে হবে। প্রয়োজনে নির্দিষ্ট সময় পরপর বাসায় গিয়ে নজরদারির বিষয়েও গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। গ্যাসের লাইন থেকে হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় 4 পুলিশ হত্যার 3 বছরেও গ্রেফতার হয়নি প্রধান আসামি জামায়াত নেতা আজিজ। মামলার ধীর গতিতে স্বজনদের ক্ষোভ। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। আধুনিক ও মননশীল সমাজ গঠনে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চাও জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির নবনির্মিত কমপ্লেক্স ভবন উদ্বোধন করে একথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকার নারীর ক্ষমতায়নে বিভিন্ন স্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, সব ক্ষেত্রেই নারীরা দক্ষতার পরিচয় দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করছে। বাংলাদেশ মহিলা সমিতির নবনির্মিত কমপ্লেক্স ভবন উদ্বোধন উপলক্ষে শনিবার বিকেলে বেইলি রোডে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহিলা নেতাদের সাথে নিয়ে উদ্বোধন করেন সমিতির নতুন ভবন। নবনির্মিত ভবনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মহিলা সমিতি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির নেত্রীরা ছাড়াও সংস্কৃতি অঙ্গনের গুণীজনরা। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সব কার্যক্রম অব্যাহত রেখেছে আওয়ামী লীগ সরকার। তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব যাতে গড়ে ওঠে সেজন্য প্রথম উদ্যোগ নিলাম যে স্থানীয় সরকার নির্বাচনে মেয়েদের জন্য 30% কোটা সংরক্ষিত আসন আমরা কিন্তু ব্যবস্থা করেছিলাম। সমাজে তৃণমূল থেকে একটা বিবর্তন এসে গেল, ঠিক সেইভাবেই কিন্তু আমরা এই অচলায়তন ভেদ করে নারী সমাজকে সামনে এগিয়ে নিয়ে এসেছি। সুযোগ দিলে তারা যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। এ সময় নিজেকে নাট্যাঙ্গনের নিয়মিত দর্শক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমাজকে এগিয়ে নিতে হলে বাড়াতে হবে সংস্কৃতির চর্চা। জানান, একটি আধুনিক থিয়েটার হল নির্মাণে তার ইচ্ছার কথা। সমাজকে পরিবর্তন করা, সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সংস্কৃতির একটা বিরাট অবদান রয়েছে। আবার একটা আফসোস আছে যে বাংলাদেশে খুব সুন্দর আন্তর্জাতিক মানের একটা ভালো থিয়েটার হল নাই, যেখানে মঞ্চ নিজে ঘুরে ঘুরে সরে যায়। সেই ধরনের একটা মডার্ন আমি একটা থিয়েটার হল আমার করার ইচ্ছা আছে। অথবা আমাদের যে পদ্মা ব্রিজ হয়ে যাচ্ছে সেখানে বিশাল একটা কনভেনশন সেন্টার আমরা করব, ওখানে একটা পুরো কমপ্লেক্স গড়ে উঠবে, সেই সাথেও আমরা ওখানেও করতে পারি। এরপর সেলিম আল দিন, আব্দুল্লাল মামুনের মতো প্রখ্যাত নাট্যকর্মীদের নির্দেশনায় মামুনুর রশিদ সহ ফেরদৌসী মজুমদারদের বেশ কয়েকটি মঞ্চনাটকের চুম্বক অংশ দর্শক সারি থেকে উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নারীদের অর্জন বেড়েই চলেছে। নারীদের নানা অর্জনের সঙ্গে যোগ হয়েছে এক নতুন মাত্রা। এবার এই প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন কর্নেল ডাক্তার নাজমা বেগম। এবার থাকছে তার সাফল্য গাথার বিস্তারিত। শনিবার সন্ধ্যায় কর্নেল ডাক্তার নাজমা বেগমের নেতৃত্বে বিমানবন্দরে আসতে শুরু করেন 6 জন নারী সদস্য সহ 56 জন সেনা সদস্যের মেডিকেল কন্টিনজেন্ট। গন্তব্য আফ্রিকার আইভরি কোস্ট, আর উদ্দেশ্য সেখানকার স্থানীয়দের চিকিৎসা সেবা প্রদান করা। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথম নারী হিসাবে 21 ফিল্ড অ্যাম্বুলেন্সেরও নেতৃত্ব দিতে যাচ্ছেন কর্নেল নাজমা। নতুন চ্যালেঞ্জ গ্রহণে দৃঢ় প্রত্যয় ছিল নাজমা ও তার সহকর্মীদের চোখে মুখে। নারী হিসেবে নয়, সৈনিক হিসেবেই সেবা দিতে মিশনে যাচ্ছেন বলে জানান নাজমা বেগম। আমি নারী হিসেবে ভাবছি না, আমি একজন চিকিৎসক হিসাবে, একজন যোদ্ধা হিসাবে, একজন মিলিটারি অফিসার হিসাবে আমি অত্যন্ত বলিষ্ঠ, আত্মপ্রত্যয়ী এবং আমি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনা সদস্যদের অর্জিত সাফল্যের কথা উল্লেখ করে সুনাম ধরে রাখতে দেশ ছাড়ার আগে দেশবাসীর কাছে দোয়া চাইলেন নাজমা বেগম। নাজমাদের বহনকারী জাতিসংঘের বিশেষ বিমানটি রাত 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা।
ধর্মের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিরা উন্নয়নশীল মুসলিম দেশগুলোতে প্রবেশের চেষ্টা করছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এ অবস্থায় জনগণকে সচেতন করার পাশাপাশি রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা বাহিনীকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন তারা। গতকাল রাজধানীর গুলশানে জঙ্গিবাদ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে তারা এসব কথা বলেন। মধ্যপ্রাচ্য সহ ঝুঁকিপূর্ণ অঞ্চলে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের খোঁজ খবর রাখার উপরও গুরুত্ব দিয়েছেন বক্তারা। সম্প্রতি দেশে ধর্মীয় সংখ্যালঘু ব্লগার ও বিদেশিদের ওপর চালানো হামলার ঘটনায় জঙ্গিবাদ নতুন করে আলোচনায় আসে। এসব ঘটনায় আইএসের সংশ্লিষ্টতার দাবি তোলে জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী মার্কিন প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। বারবারই এসব বার্তাকে ভিত্তিহীন বলে মন্তব্য করে সরকার। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের উদ্বেগের মুখে বিষয়টি সব মহলেই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। শনিবার রাজধানীর গুলশানে আয়োজিত জঙ্গিবাদ বিষয়ক আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের মতো দেশে ধর্মের অপব্যাখ্যা দিয়ে জঙ্গি সংগঠনগুলো আস্তানা গাড়ার অপচেষ্টা চালাচ্ছে। ধর্মের অপব্যাখ্যাকারী এই পাঞ্জাব থেকেই ধর্মের যে অপব্যাখ্যা হয় আমাদের বাংলাদেশে এসে ঢেউ লাগে। ঘরোয়া অপশক্তিকে নিয়ে দাবা খেলছে বিদেশি ভাগ। জিহাদের বিভিন্ন অপব্যাখ্যা করে উগ্রবাদী মতাদর্শ তৈরি করে সুকৌশলে শান্তির ধর্মকে হিংসার ধর্মে রূপান্তরিত করা হয়। এ অবস্থায় জনগণকে সচেতন করার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংসদ সদস্যদের আরো সজাগ থাকার পরামর্শ দেন তারা। সরকারও এখানে অত্যন্ত সতর্ক পদক্ষেপ নিতে হবে। বগদাদি সাহেব অলরেডি খলিফা ইব্রাহিম হয়ে গেছে, বাংলাদেশ এখনো বাকি আছে, ডিক্লেয়ার করে নাই যে বাংলাদেশে কে উনার আমির। প্রতিটি মাদ্রাসার রেজিস্ট্রেশন থাকতে হবে, আমাদের এখানে কিন্তু সেই রেজিস্ট্রেশনটা নাই এবং নিয়ত মাদ্রাসায় বাজাচ্ছে। কোন মাদ্রাসা কোথা থেকে অর্থায়ন আসতে পারে, বাইরে আসতে কোনো আপত্তি নাই, এটি সরকারের জানা থাকে। একটি মাত্র রাষ্ট্রীয় শিক্ষানীতি চলতে হবে। বাংলাদেশে আইএসের সরাসরি কোনো তদারকি নেই এ ব্যাপারে একমত পোষণ করলেও কিছু কিছু সংগঠন তাদেরকে অনুসরণ করছে বলে অভিমত আলোচকদের। আল কায়দা, আইএস এগুলো একটা আইডিওলজিতে চলে গেছে। আইডিওলজি, আইএস এর যে আইডিওলজি সেটা যদি এখানকার কোনো ইভেন ছোট সংগঠনও ব্যবহার করে তাহলে দে আর আইডিওলজিক্যালি কানেক্টেড উইথ আইএস। দেশে আইএসের উত্থানের মতো কোনো পরিস্থিতি ঘটেনি মন্তব্য করে বক্তারা সাংস্কৃতিক আন্দোলনের ওপরও গুরুত্ব আরোপ করেন। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিত হত্যার মূল হোতাসহ গ্রেফতার 3 জেএমবি সদস্যের 2 মামলায় 18 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ আদেশ দেন। গ্রেফতার 3 জনকে আদালতে হাজির করে 2 মামলায় 20 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় 2 জনকে আলাদাভাবে হত্যা মামলায় 10 দিন এবং অস্ত্র বিস্ফোরক আইনে 8 দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। বৃহস্পতিবার গভীর রাতে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল হোতাসহ 3 জেএমবি সদস্যকে আটক করে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, ছুরি ও 2টি বিদেশি পিস্তলও জব্দ করা হয়। গত 21 ফেব্রুয়ারি ভোরে দেবীগঞ্জে নিজ বাড়িতে পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে 3 মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা এবং পুলিশ বাদী হয়ে অস্ত্র বিস্ফোরক আইনে আরও একটি মামলা করে। পঞ্চগড়ে পুরোহিত হত্যা ও দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংগঠন। শনিবার সকালে পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড় এলাকায় মানববন্ধনের আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সব শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় অবিলম্বে পুরোহিত হত্যায় জড়িতদের বিচার দাবি করেন তারা। একই দাবিতে ভোলা সদরে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাকর্মীরা। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা। এ সময় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদারে সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়। সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে বিভিন্ন জায়গায় মসজিদের ইমাম, গির্জার পাত্রী এবং মন্দিরের পুরোহিতদেরকে হত্যা করছে। আমরা এই সমস্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। দেবীগঞ্জের মঠে যে পুরোহিতকে নির্মমভাবে হত্যা করেছে, রক্তাক্ত করেছে, এই রক্তাক্ত হয়েছে বাংলার সুশীল সমাজ। আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এছাড়া নাটোর, নেত্রকোনা ও হবিগঞ্জেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ।
যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাশেম আলীর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কোনো গাফিলতি থাকলে আপিলের রায় দেখেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল মতিঝিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সাময়িক বরখাস্ত হওয়া প্রসিকিউটর মোহাম্মদ আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালকে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। আমার জন্য যেটা করণীয় হবে যে মাননীয় প্রধান বিচারপতি কি কি বিষয় এবং কেন এই কথা বলেছেন সেটা সম্পূর্ণভাবে জানার, এবং আমি বিশ্বাস করি যে আগামীতে যেই রায় আসছে সেটা নিশ্চয়ই তিনি এটা পয়েন্ট আউট করে দেবেন। আমি সম্পূর্ণ জিনিস জানার পরে একটা প্রতিকার করার জন্য ব্যবস্থা গ্রহণ করব। যেহেতু একটা অভিযোগ উঠেছে, ওনাকে কিন্তু আমরা সাময়িকভাবে বরখাস্ত করেছি এবং আমরা অলরেডি তদন্তের একটা আদেশ দিয়েছি। সময় সংবাদে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার দু দলেরই প্রার্থী নির্বাচন হতে পারে কনভেনশনে। হোয়াইট হাউস দখলে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা, মার্কিন জরিপে তথ্য। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। কুমিল্লার 14 গ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 9 জন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রামে পৌর এলাকায় রাস্তার মধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতরাত 3:30টার দিকে বাসটি মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। নিহতদের একজন কাপ্তায়ের ফারুক, অন্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত 9 জনের মধ্যে 6 জনই চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের শিক্ষার্থী। আহত একজন জানিয়েছেন, চালকের সচেতনতার অভাবের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঝাঁকি দিল এরকম, সে কি করলো মানে 360 ঘুরে ফেলছে গাড়িটারে, মানে যত স্পিডে চলে গেছে ওই স্পিডে সে উল্টে মারছে গাড়িটা। যখনই উল্টে মারছে তখন তার ডান পাশটা মানে ব্যাক, এর মধ্যে দেখা গেলো এই সিটগুলো ভেঙে দুই পাশ থেকে একবার এসে বললো জাস্ট এখানে একটা বাড়ি খাইছে, মুখটা পড়ছে, এখানে একটা বাড়ি খাইছে। তারপর ওঠার পরে দেখি পিছনে একটা লোক একদম সিটের নিচে টিচে চলে গেছে। তার ফ্রেন্ড বলতেছে যে ভাই বাঁচান বাঁচান। তখন আমি আমার পায়ে খেয়াল করি, পায়ের অবস্থা একদম সে। তখন আমরা কোনো মতো বের হইলাম। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যার রেশ কাটতে না কাটতে এবার কুমিল্লায় পারিবারিক কলহের জেরে নির্মমভাবে হত্যা করা হলো 2 শিশুকে। অভিযুক্ত সৎ ভাই শফিউল ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে সে। আর পুলিশ বলছে পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে। কুমিল্লা থেকে বাহার রাহানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছোট্ট জয় আর মনিকে হারিয়ে শোকে পাগল প্রায় মা রেখা বেগম। বাবা আবুল কালাম জানান, শনিবার দুপুর 2:30টার দিকে মেয়ে তানজিলা মুঠো ফোনে ছোট 2 ভাইকে ঘরে তালা দিয়ে আরেক ভাই ছোটনের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার খবর জানায়। পরে বেলা 3টার দিকে পুলিশ তালা বন্ধ ঘর থেকে 2 শিশুর লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে 2 শিশুর গলায় দাগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোবাইল আমার দিয়েছে, আমি নয়নপুর বাগড়া ছিলাম, আব্বু আমার মারিয়া ভিটা বার করে দিছে, জয়মুরির ভিতরে তালা মারছে, মারিয়া ভাইয়া কই জানি গেছে গিয়া। শিশু হত্যার দ্রুত বিচার চাই, দ্রুত আইনে এর বিচার করা হোক। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডটি হয়েছে বলে ধারণা করছে পুলিশ। যেহেতু গলায় দাগ আছে, আমরা এটাকে হত্যা বলে এখন ধারণা করছি। প্রথম ঘরের 3 মেয়ে এবং 1 ছেলে। তো এদের ভিতর থেকে এরকম তথ্য আসছে যে কেউ হয়তো বা এদের ভিতর থেকে মারতে পারে কিংবা অন্য কেউ হতে পারে। এটা আমরা যাচাই বাছাই সাপেক্ষে, বাকি এখানে কে প্রিন্সিপাল অ্যাকিউজড কারা সহযোগী, আমরা বাকিটা তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে। প্রতিবেশীরা জানায়, কুমিল্লা সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডের ঢুলিপাড়া দক্ষিণ রসুলপুর এলাকায় 2 পরিবার নিয়ে থাকতো আবুল কালাম। নিহত মেহেদি হাসান জয় নার্সারি এবং মেজবাউল হক মনি স্ট্যান্ডার্ড 1-এর ছাত্র ছিল। সময় সংবাদ, কুমিল্লা। দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর 95% এই সেবা নিচ্ছেন মোবাইল ফোনে। তবে ইন্টারনেটের অধিক দাম, ধীর গতি, নেটওয়ার্ক সমস্যা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব সহ অপারেটরদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে ব্যবহারকারীদের। কর্তৃপক্ষের তদারকির অভাবে কোম্পানিগুলো অতি মুনাফা করছে বলেও অভিযোগ রয়েছে তাদের। আর সরকার বলছে, গ্রাহক স্বার্থ সংরক্ষণে টেলিযোগাযোগ নীতিমালাকে যুগোপযোগী করা হচ্ছে। বিস্তারিত দেখুন শরীফুল ইসলামের প্রতিবেদনে।
2004 সালে জিপিআরএস এর মাধ্যমে দেশে শুরু হয় মোবাইল ফোনে প্রথম ইন্টারনেটের ব্যবহার। এক যুগ পার হলেও কাঙ্ক্ষিত মানের সেবা পাচ্ছেন না গ্রাহকরা। অথচ পড়ালেখা, গবেষণা, তথ্যের আদান প্রদান কিংবা যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে ইন্টারনেটের চাহিদা বাড়ছে বহুগুণ। মানুষ যেমন 3 বেলা ভাত খায়, সেরকম 3 বেলা ইন্টারনেট এর থেকেও বেশি ইউজ করে। নো বিল নো ইউজ আমরা যেটা ইউজ করি, একটু কাটলো আবার কখনো বেশি কখনো কম, এই জন্য আমরা অ্যাকুরেটটা জানতে পারতেছি না। হঠাৎ করে এরকম হচ্ছে যে আমি এই ছবিতে ক্লিক করলাম, এখন দেখি আবার এমবি শেষ, অথচ আমি জানি আমার 15 এমবি বাকি আছে। একটা ছবিতে তো আমার 15 এমবি কাটার কথা। নামই শুধু সেবা প্রতিষ্ঠান, বাট এটা হচ্ছে সেবা প্রতিষ্ঠানের নাই, এটা এখন ব্যবসায়ী প্রতিষ্ঠান হয়ে গেছে। তারা এত টেকনিক্যালি কাজটা করে, আমরা হয়তো ধরতে পারি না। এই ব্যাপারে সরকারের আরেকটু আরো বেশি সার্ভেইলেন্স, আরো বেশি নজরদারি করা উচিত। গ্রাহকদের অভিযোগ আমলে নিয়ে শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর। যেসব জায়গায় এখন গ্রাহকরা কিছুটা হয়তো অসুবিধা ফেস করছেন, হয়তো একটু গতি কম আছে, সেসব জায়গায় সবকিছুই ঠিক হয়ে যাবে জুনের মধ্যে। 10,000 যে বিটিএস আছে, সেই 10,000 বিটিএসকে এই জুনের মধ্যে আমরা সিজিতে রূপান্তর করে ফেলব। দেশের 6টি অপারেটর গ্রাহকদের ইন্টারনেট সেবা দিচ্ছে। বিটিসিএল এর তথ্য মতে গত বছরের জুলাই পর্যন্ত মোবাইল ফোনে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 4,83,47,000, যার মধ্যে 95%ই মোবাইল ইন্টারনেটের। মোবাইল কোম্পানিগুলোকে নিয়মতান্ত্রিকতার মধ্যে আনার চেষ্টা করছে সরকার। মোবাইল ফোন অপারেটরদেরও কিন্তু কিছুটা প্রেসারের মধ্যে রেখেছি যে আপনাদেরকে গ্রাহক সন্তুষ্টি অর্জন করতেই হবে, এখানে আপনার কোনো অপশন নাই। টেলিযোগাযোগ নীতিমালাটা আমরা নতুন যুগোপযোগী করছি এবং সেটা হয়ে গেলে এই ধরনের সমস্যাগুলোর অনেকটাই সমাধান হবে। গ্রাহকদের কাছে ইন্টারনেটের ব্যবহার সহজ ও গ্রহণযোগ্য না করা গেলে হোঁচট খেতে পারে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যিক নগরী চট্টগ্রামে প্রতিদিন পণ্যবাহী 5,500-এরও বেশি ট্রাক কাভার্ড ভ্যান চলাচল করলেও এখনো পর্যন্ত স্থায়ী কোনো টার্মিনাল গড়ে ওঠেনি। অথচ চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি ও রপ্তানির অধিকাংশ পণ্য পরিবহন করা হয় ট্রাক এবং কাভার্ড ভ্যান দিয়ে। গুরুত্বপূর্ণ প্রধান সড়কের দুপাশ দখল করে অবৈধভাবে ট্রাক পার্কিং করায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। চট্টগ্রাম থেকে শফিকুল আলমের পাঠানো তথ্য ও নুরুজ্জামান আতিকের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন্দর নগরীর মাদারবাড়ির গুরুত্বপূর্ণ রাস্তা দখল করে অবৈধভাবে সারি সারি ট্রাক পার্কিং করে রাখা হয়েছে এখানে। শুধু মাদারবাড়ি নয়, নগরীর অলঙ্কার মোড়, বন্দর এলাকা, মাছির ঘাট সহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে এ ধরনের ট্রাক পার্কিং পয়েন্ট। এতে করে সড়কে যেমন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, তেমনি পথচারীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। আমাদের রাস্তাঘাটে যানজটের একমাত্র উৎস হলো গাড়ি পার্কিং এর। আমাদের সমস্যা হয়, গাড়ি জ্যাম হয়, স্কুল কলেজের সমস্যা হয়, এদিকে একটা সেন্টার পাবলিক স্কুল আছে, ওই কারণে ওদিকেও সমস্যা হয়। কিছুদিন আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 2 জন মানুষ মারা গেছে। গাড়িগুলো যদি এখান থেকে যদি সরে নেওয়া হয় তাহলে রাস্তাটাও সচরাচর হবে, মানুষের অনেক উপকার হবে। চট্টগ্রাম বন্দর ও কর্ণফুলী নদীর 16টি ঘাট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন পণ্য নিয়ে আসা যাওয়া করে 3,500-এরও বেশি ট্রাক কাভার্ড ভ্যান। তাই নগরীতে স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি ট্রাক চালক ও সংগঠনের নেতাদের পাশাপাশি নগর বিশেষজ্ঞদের। যে হিসেবে টার্মিনাল আছে, এর মধ্যে গাড়ি আছে 300, গাড়ি আছে না 1 লক্ষ। আমরা রাস্তার উপরে গাড়ি রাখি, জায়গা না দেখে। তো এখানে যদি স্থায়ী একটা ট্রাক টার্মিনাল হয়, তাহলে সব গাড়িগুলো যদি টার্মিনালে ঢুকে আমরা রাখতে পারি, তাহলে এখানে আর তেমন বড় ধরনের কোনো সমস্যা হয় না। অবশ্য নগরীতে স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথা জানালেন সিটি মেয়র এবং সিডিএ প্রধান। পোর্টের নিশ্চয় জায়গা আছে, জায়গা করে করতে হচ্ছে না। ট্রাক টার্মিনালের জন্য সিটি কর্পোরেশন আমাদের পোর্ট যদি এগিয়ে আসে, এই ট্রাক টার্মিনালের সমাধানটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি দায়িত্ব গ্রহণ করার পরে এটা পোর্টের সাথে বন্দর কর্তৃপক্ষের সাথে কথা হচ্ছে এবং সিডি এর সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হচ্ছে। এটা অচিরে আমি ভূমি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে আমি ট্রাক টার্মিনালের জন্য একটা জায়গা বরাদ্দ নেব আর কি সরকারের কাছ থেকে। নগরীতে অন্তত 15টি স্থানে গড়ে উঠেছে কয়েকশো ছোট বড় অবৈধ ট্রাক টার্মিনাল। সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে সীমান্ত বাণিজ্যের মালামাল আমদানি রপ্তানি হয়। সম্ভাবনাময় এই স্থল বন্দরটিতে প্রতি বছর রাজস্ব আয় বাড়লেও নেই এলসি সুবিধা। এতে দুদেশের মধ্যে বাড়ছে বাণিজ্য ঘাটতির পরিমাণও। আর ব্যবসায়ীরা বলছেন, এলসি সুবিধা পাওয়া গেলে মিয়ানমারের পাশাপাশি তৃতীয় রাষ্ট্রেও ব্যবহার করা যাবে এ বন্দর। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহত্তর চট্টগ্রামে চালু থাকা একমাত্র স্থলবন্দর টেকনাফ, এর মাধ্যমে চলে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্য। তবে 1995 সালে বন্দরটি চালুর পর থেকে গেল 21 বছরেও দুদেশের মধ্যে কমেনি বাণিজ্য ঘাটতি।
মিয়ানমার থেকে গাছ, চাল, পেঁয়াজ, মাছ সহ আমদানি করা পণ্যের পরিমাণ 92% হলেও বাংলাদেশ থেকে যায় মাত্র 8%। এই বন্দর ব্যবহার করে বাংলাদেশি পণ্যের মিয়ানমারের বাজার ধরার বিপুল সম্ভাবনা থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছে এলসি সুবিধা কার্যকর না থাকা। ব্যবসায়ীরা বলছে, যোগাযোগ সুবিধার কারণে এ বন্দরটি মিয়ানমার ছাড়াও তৃতীয় রাষ্ট্রে ব্যবহার উপযোগী। মায়ানমারে অনেক চাহিদা আছে সিমেন্টের, রটের, প্লাস্টিক, তারপরে গার্মেন্টস আইটেম, মেডিসিনেরও অনেক চাহিদা আছে। এই পয়েন্ট দিয়ে মালামাল ঢোকানো যায় তাহলে বাংলাদেশের অর্থনীতির জন্য আরো অনেক সুবিধা হবে। যদি এলসি সিস্টেমটা খুলে দেয় তাহলে আমরা তৃতীয় দেশের সাথেও আমরা এই বন্দরের মাধ্যমে ব্যবসা করতে পারবো। সীমান্ত বাণিজ্য চুক্তির পরিবর্তে যদি এলসিতে রূপান্তরিত করা যায় তাহলে এ বন্দরে রাজস্ব আয় বাড়বে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। যদি এটাকে এলসিতে রূপান্তরিত করা হয় তাহলে আমদানি রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে, এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আহরণ করা সম্ভব হবে। অবশ্য জেলা প্রশাসক জানালেন, এলসি সুবিধা চালু করার বিষয়টি মিয়ানমার এবং বাণিজ্য মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের সম্পর্ক, বাণিজ্যের পরিমাণ, ট্রেডিং এর পরিমাণ কিভাবে বাড়ানো যায়, এটা বাণিজ্য মন্ত্রণালয় এবং জাস্ট মায়ানমার সরকারের মাঝে মিটিং হয়। তো সেই মিটিংগুলোতে ডিসকাশন হচ্ছে, অনেক অগ্রগতি আছে। গত 21 বছরে টেকনাফ স্থলবন্দর থেকে সরকার রাজস্ব পেয়েছে 1000 কোটি টাকা। সময় সংবাদ, কক্সবাজার। নীলফামারীর সৈয়দপুরে উৎপাদিত পোশাক সহ বিভিন্ন শিল্পের মালামাল এখন পার্শ্ববর্তী দেশ ভারত ছাড়াও যাচ্ছে বিভিন্ন দেশে। এতে ক্রমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের যেমন বিস্তার ঘটছে, তেমনি সৃষ্টি হচ্ছে ব্যাপক কর্মসংস্থানেরও। আর ব্যবসায়ীরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা এবং স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হলে এ এলাকা পাল্টে দেবে রংপুর অঞ্চল সহ দেশের সার্বিক অর্থনৈতিক চিত্র। নীলফামারী প্রতিনিধি শাকির হোসেন বাদলকে সঙ্গে নিয়ে শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। ব্যবসা এলাকা সৈয়দপুরে গড়ে উঠেছে অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। এসবের মধ্যে গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে তৈরি হচ্ছে প্যান্ট, ট্রাউজার সহ নানা পোশাক। উৎপাদিত অনেক পণ্যই দেশের গণ্ডি পেরিয়ে পাড়ি জমাচ্ছে ভারত, ভুটান, নেপাল সহ বিভিন্ন রাষ্ট্রে। আর এসব প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন কয়েক হাজার পরিবার। বিভিন্ন ডিজাইনের প্যান্ট আসে, সেই প্যান্টগুলো আমাদের প্রতি স্টাইলে চেঞ্জ করতে হয়। এই কাজ করে মোটামুটি আমরা সংসারে অনেকটা উন্নতি হইতেছে। আমাদের সদস্য হলো 500, তার মধ্যে আমরা মাত্র 92 জন ঋণ পাইছি। আরও অনেক সদস্য ঋণের আওতার বাইরে আছে, তারা পাইলে তারাও অনেক কর্মসংস্থানের সৃষ্টি করতে পারতো এবং আমরা এই যে রপ্তানি করতেছি, এই রপ্তানি আরও বৃদ্ধি করা যাইত। এছাড়াও গরু ও মহিষের শিং ও হাড় এবং নারিকেলের মালাই দিয়ে তৈরি হচ্ছে রকমারি বোতাম, যা বিদেশে রপ্তানি করা হচ্ছে। ব্যবসায়ী নেতারা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা এবং স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হলে সৈয়দপুরের মাধ্যমে পাল্টে যাবে রংপুর অঞ্চলের অর্থনৈতিক চিত্র। 12%, 16% সুদ দিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশে এই ক্ষুদ্র শিল্প কখনোই টিকে থাকবে না এই কম্পিটিটিভ বাজারে। আমরা চাই সৈয়দপুরকে সরকারের আলাদাভাবে এর একটা দৃষ্টি রাখুক, তাহলে কিন্তু আমরা এটা সমৃদ্ধ করতে পারবো। সৈয়দপুর শহরে বিভিন্ন ধরনের প্রায় 400 গার্মেন্টস ও হাড় শিল্প সহ প্রায় 1000 ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রায় 70,000 শ্রমিক। মানিক সরকার, সময় সংবাদ, সৈয়দপুর, নীলফামারী। এবার দেশের বাইরের খবর। ডেমোক্র্যাট প্রার্থী মনোনয়নে সাউথ ক্যারোলাইনায় বিজয়ী হয়েছেন হিলারি ক্লিন্টন। এর আগে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রথম সারির গণমাধ্যমে জানিয়েছিল, হিলারি ক্লিন্টন তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স থেকে বিপুল ভোটে জয় হতে যাচ্ছেন। সিএনএন জানিয়েছে, কৃষ্ণাঙ্গ প্রধান এই রাজ্যে হিলারি ক্লিন্টন পেয়েছেন 76% ভোট, 23% ভোট পেয়েছেন বার্নি স্যান্ডার্স। সাউথ ক্যারোলাইনাতে বিজয়ী হয়ে হিলারি ক্লিন্টন আশা প্রকাশ করে বলেন, সুপার টুইসডেতে নির্বাচনে এভাবেই ভোটাররা তাকে সমর্থন দেবে। বার্নি স্যান্ডার্স হিলারি ক্লিন্টনকে বিজয়ী হয়ে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, এখনই নির্বাচন থেকে সরে যাওয়ার সময় আসেনি, বরং সামনে সুপার টুইসডেতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রাইমারিতে নয়, বরং কনভেনশনে দুদলের সবচেয়ে শক্তিশালী প্রার্থীকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে। এতে বহুল সমালোচিত ডোনাল্ড ট্রাম্প নয়, রিপাবলিকান দলের প্রার্থী হতে পারেন মার্কো রুবিও। বিপরীতে ডেমোক্র্যাট দলীয় মনোনয়ন প্রতিযোগিতায় বার্নি স্যান্ডার্সকে হারাতে পারলেও হোয়াইট হাউস দখলের যুদ্ধে রিপাবলিকান প্রার্থীর কাছে পরাজিত হতে পারেন হিলারি ক্লিন্টন। সাম্প্রতিক এক জরিপের ভিত্তিতে এমন পূর্বাভাস দিয়েছেন রুপার্ট সেন্টার ফর পাবলিক ওপিনিয়নের চেয়ারম্যান ডক্টর রবার্ট শিপিরো। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিশোর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প কিছুটা এগিয়ে গেলেও শেষ পর্যন্ত মার্কো রুবিওই পেতে পারেন দলীয় টিকিট। আর ডেমোক্রেট দলের প্রার্থিতার দৌড়ে উঠতে যেতে পারলেও প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যেতে পারেন হিলারি ক্লিন্টন। সম্প্রতি রোপার্স সেন্টার ফর পাবলিক ওপিনিয়ন এর পরিচালিত এক জরিপের ফলাফলে এসব তথ্য উঠে আসে। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা, দলীয় অবস্থান ও জনমত সম্পর্কে স্টেট ডিপার্টমেন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের প্রধান জনমত বিশেষজ্ঞ অধ্যাপক রবার্ট শিপুরো বলেন, তহবিল নির্ভর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবারের পরিস্থিতি গেলবারের চেয়ে ভিন্ন। সাধারণ ভোটারদের মধ্যে ট্রাম্প বিরোধী মনোভাবই বেশি। রিপাবলিকান শিবিরে কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট প্রতিনিধিদের ক্ষেত্রে ট্রাম্প এখন পর্যন্ত এগিয়ে থাকলেও দলের অভ্যন্তরে পছন্দের তালিকায় বর্তমান শীর্ষে রয়েছেন মার্কো রুবিও। জরিপ বলছে ডোনাল্ড ট্রাম্পের 23 পয়েন্টের বিপরীতে 137 পয়েন্ট পেয়ে এগিয়ে রয়েছেন মার্কো রুবিও, আর স্যান্ডার্সের 3 পয়েন্টের বিপরীতে 468 পয়েন্ট পেয়ে এগিয়ে হিলারি ক্লিন্টন। ডেমোক্রেটিক দলীয় মনোনয়ন দৌড়ে হিলারি ক্লিন্টনের খুব কাছাকাছি রয়েছেন বার্নি স্যান্ডার্স। শেষ পর্যন্ত হিলারি মনোনয়ন পেলে স্যান্ডার্স প্রিয় তরুণ ভোটারদের ভূমিকা কি হবে সেটিও একটি বড় প্রশ্ন। গ্যালাপ রয়টার্সের জরিপের ফলাফলের উদ্ধৃতি দিয়ে ডক্টর শিপুরো বলেন, আর্থসামাজিক অবস্থা ও ওবামা প্রশাসনের প্রতি জনসমর্থনের বিষয়টিও প্রভাব ফেলবে এবারের নির্বাচনে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এশিয়া কাপের খবর। ফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে আজ নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শক্তিশালী বোলিং আক্রমণ থাকলেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা রয়েছে দুদলই। তবে লঙ্কানদের প্রত্যেক বোলারকে নিয়েই আলাদা পরিকল্পনা রয়েছে বাংলাদেশের, এমনটাই জানিয়েছেন টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান। লঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে আরও সাবধানী হয়ে খেলতে চায় তার দল। মিরপুরে সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচটি। এশিয়া কাপের ময়দানটা এই অঞ্চলের শ্রেষ্ঠত্ব প্রমাণের সঙ্গে মর্যাদারও। এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ের পথ চলায় কারো কারো আছে সমৃদ্ধ ইতিহাস। এশিয়া কাপে ভারতের সঙ্গে যৌথভাবে রেকর্ড 5 বার চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের প্রতাপ প্রমাণে এই একটি রেকর্ডই তো যথেষ্ট। তার উপর টি-20তে বাংলাদেশের সঙ্গে 4 বারের দেখায় শতভাগ জয়ের রেকর্ড আছে লঙ্কানদের। সঙ্গে আছে মালিঙ্গা, পেরেরা, হেরাত, সেনানায়কেদের নিয়ে গড়া বিশ্বমানের বোলিং লাইন আপ। তবে গেল ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে বাজে ব্যাটিং এর কারণে ব্যাটিং নিয়ে বাড়তি মনোযোগ লঙ্কান শিবিরে। আরব আমিরাতের বিপক্ষে আমাদের ব্যাটিংটা ভালো হয়নি, তবে আমাদের দলের তরুণ খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে টি-20 খেলার অভিজ্ঞতা আছে। আশা করছি বাংলাদেশের বিপক্ষে ওরা ঘুরে দাঁড়াবে। যদিও বাংলাদেশে মুস্তাফিজের মতো দারুণ বোলার আছে। মুস্তাফিজ গুড অ্যাসেট ফর বাংলাদেশ। অন্যদিকে এশিয়া কাপের ট্রফিটা যদিও টাইগারদের জেতা হয়নি একবারও, তবে বদলে যাওয়া বাংলাদেশ দলকে এখন সমীহ করে বিশ্বের বড় দলগুলো। কিন্তু মুস্তাফিজ, তাসকিন, আলামিনদের নিয়ে শক্তিশালী পেস বোলিং আক্রমণ হলেও দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের ফর্মে না থাকাটা টাইগারদের চিন্তার যোগান দিচ্ছে। তাই মিরপুরের ইনডোরে ঐচ্ছিক অনুশীলনে সৌম্য সাব্বিরদের পাশাপাশি ব্যাট হাতে নামলেন আরাফাত সানি আর রনি রাও। তবে ছিলেন না মাশরাফি, সাকিব, রিয়াদ আর তাসকিন। যেহেতু বোলিং ডিপার্টমেন্ট আমাদের ভালো হচ্ছে, আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট হচ্ছে না ভাবে, তো আমরা চেষ্টা করছি যে আমরা কিভাবে ওভারকাম করতে, আমরা 170 190 করার জন্য, যে বলার রিল্যাক্সে বোলিং করতে পারে। কে বল করছে বা কোন বলার বল করছে, এটুকু আমাদের প্ল্যান আছে যে আমরা বল টু বল খেলার জন্য আর কি যাবো আমরা। তো ওভারঅল টিম জিতাটা সবচেয়ে বড় বিষয়। লড়াইটা লাল সবুজ বনাম নীল হলুদ জার্সিধারীদের। অনেক ক্রিকেট বোদ্ধায় যাকে ডাকছেন মালিঙ্গার ইয়র্কার বনাম মুস্তাফিজের কাটার নামে। শেষ পর্যন্ত কার আলোয় আলোকিত হয় মিরপুরের মাঠ, তাই দেখার অপেক্ষায় সমর্থকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ভারত পাকিস্তান ম্যাচ মানেই যে এক ভিন্ন উন্মাদনা, তার রেশ আবারও পাওয়া গেল। লো স্কোরিং ম্যাচেও রোমাঞ্চ আর উত্তেজনার বারুদ ছড়িয়েছে মিরপুর স্টেডিয়াম। টস হেরে প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের দাপটে মাত্র 83 রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাব দিতে নেমে জয়টা সহজ হয়নি ভারতেরও। উত্তেজনা ছড়িয়ে 5 উইকেটের জয় পেয়েছে তারা। গেল কবছর ধরেই এই দৃশ্য যেন নিয়মিত। পাক ভারত দ্বৈরথে শেষ হাসি হাসলো ধোনির টিম ইন্ডিয়া। সেই সঙ্গে একটা বার্তাও দিয়ে রাখলো যুবরাজ কোহলিরা। গেল 2 আসরে না পারলেও এবার শিরোপার জোর দাবিদার ভারতই। পাকিস্তান ভারত যখনই মুখোমুখি হয়, লড়াইটা হয় ভারতের ব্যাটিং এর সাথে পাকিস্তানের বোলিং এর। কিন্তু মিরপুরের সবুজ উইকেটে এদিন দেখা মিলল তার উল্টো চিত্র। ব্যাটিং এ নেমে দ্বিতীয় বলে 4 মেরে হাফিজ ইঙ্গিত দিয়েছিলেন লড়াইটা হবে জম্পেশ, কিন্তু তার 1 বল পরই বিদায় নেন সতীর্থদের কাছে প্রফেসর নামে পরিচিত হাফিজ।
পিএসএল এ দারুণ সময় পার করলেও 1.5 বছর পর জাতীয় দলের প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখতে পারেননি শারজিল খান। ফিরে যান 7 রান করে। এরপর ভারতের দুর্দান্ত বোলিং আর ফিল্ডিংয়ে পাকিস্তানের ব্যাটসম্যানরা শুধু এলেন আর গেলেন। 52 রান তুলতে পাকিস্তান 7 উইকেট হারালে চোখ রাঙাচ্ছিল টি-20তে নিজেদের সর্বনিম্ন স্কোরের নতুন রেকর্ড গড়ার। তবে দলীয় সর্বোচ্চ 25 রান করে সেই লজ্জা থেকে পাকিস্তানকে রক্ষা করেন সরফরাজ আহমেদ। কিন্তু তারপরও দলীয় স্কোর 100 পেরোতে পারেনি আফ্রিদির দল। নবীন হার্দিক পান্ডিয়ার ক্যারিয়ার সেরা বোলিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে টি-20তে প্রথমবারের মতো 100 নিচে অল আউট হয় পাকিস্তান। টার্গেটটা মাত্র 84 রানের। ভারতের জয়টা মনে হচ্ছিল সময়ের ব্যাপার, কিন্তু দীর্ঘ 6 বছর পর ভারতকে পেয়ে যেন জ্বলে ওঠেন মোহাম্মদ আমির। ইনিংসের প্রথম 4 বলেই এই বোলারের পেস আগুনে দগ্ধ হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ভারতের 2 ওপেনার। নিজের দ্বিতীয় ওভারে আবারও আঘাত হানেন আমির। দলীয় 8 রানে ভারতের 3 ব্যাটসম্যান বিদায় নিলে জমে ওঠে ম্যাচ। পাল্লা তখন সমান সমান। টানা 4 ওভার বল করে আমিরের কোটা শেষ হলে যেন স্বস্তি আসে কোহলি যুবরাজদের। এই অভিজ্ঞ 2 ব্যাটসম্যান সামি, ইরফান, ওয়াহাব রিয়াজদের গোলা সামলানোর সঙ্গে চাপটাও ভালোভাবেই সামলেছেন। দল তখন জয়ের দ্বার প্রান্তে। চতুর্থ উইকেটে 68 রান যোগ করে 50-র অপেক্ষায় কোহলি। কিন্তু ভারতের দলীয় 76 রানে মোহাম্মদ সামি 3 বলের ব্যবধানে টিম ইন্ডিয়ার 2 উইকেট তুলে নিলে উকি দিচ্ছিল উত্তেজনকর সমাপ্তির সম্ভাবনা। কিন্তু ক্যাপ্টেন কুল ধোনি সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে দলকে ফাইনালের দিকে আরেকটু এগিয়ে নিয়ে যান। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জেনে দিচ্ছি আরেকবার। রাজধানীতে সংযোগ সড়কগুলো অবৈধ দখল হয়, বাড়ছে যানজট। সমন্বিত উদ্যোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নজরদারির আশ্বাস কর্তৃপক্ষের। এবারেও বেঁধে দেওয়ার সময়ে ট্যানারি স্থানান্তর সম্ভব হচ্ছে না, জানালেন কারখানা মালিকরা। যৌক্তিক কারণ না থাকলে প্লট বাতিলের হুঁশিয়ারি। উত্তরায় গ্যাস বিস্ফোরণে 2 ছেলের পর মারা গেলেন বাবা। মায়ের অবস্থাও আশঙ্কাজনক। সঠিকভাবে চুলা বন্ধ না করায় দুর্ঘটনা, জানিয়েছে তিতাস। মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন 95% মানুষ। বেশি লাভ করলেও গ্রাহকদের অভিযোগের ব্যাপারে উদাসীন অপারেটররা। এবং এশিয়া কাপে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে 2 দলেরই দুশ্চিন্তা ব্যাটিং। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের। দুর্ঘটনাগুলো ভালো করে পর্যবেক্ষণ করলে দেখতেছি যে এই হাউস লাইনের লিকেজ জনিত কারণে কিংবা গ্রাহকের অসচেতনতায় চুলা বৃদ্ধি না করার কারণে এই ধরনের দুর্ঘটনা